লোকটা কি মানুষ নাকি পশু? এভাবে কি কেউ কাউকে আঘাত করতে পারে? সে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল, কিন্তু তার কানে তখনও জায়ান এসে নিচু গলার হুমকিগুলো বাজছে। অন্যদিকে রিসোর্টে তখন তাণ্ডব চলছে, পার্টি প্রায় শেষ, কিন্তু জায়ান সিংহানিয়া আজ এক অন্য মানুষ। সে একের পর এক ড্রিঙ্কসের বোতল শেষ করছে। জ্যাক পাশে বসে শুধু আতঙ্কিত চোখে দেখছে। জায়ান শুধু মদ নয়, আজ ড্রাগসও নিয়েছে। ড্রাগস আর মদের এই মরণঘাতী মিশ্রণ জায়ানের শরীরে রক্তকে যেন ফুটন্ত লাভার মতো করে দিয়েছে। জায়ান টলতে টলতে উঠে দাঁড়ালো। তার রাজকীয় গাম্ভীর্য আজ চূর্ণ বিচূর্ণ। কয়েকজন মাফিয়া তখনও সেখানে ছিল। তারা বিস্ময়ে দেখছে যে জায়ান সিংহানিয়া কোনোদিন নিজের নিয়ন্ত্রণ হারায়নি, আজ সে উন্মাদের মতো আচরণ করছে। জায়ান দেয়াল ধরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, আজ আমি সবার সামনে স্বীকার করছি, আমি জায়ান সিংহানিয়া মাফিয়া সাম্রাজ্যের সম্রাট হয়েও হার মেনেছি। আমি ওই 15 বছরের কিশোরীটার মায়ে পড়ে গেছি। আমি ওকে ভালোবাসি, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। জ্যাক দৌড়ে গিয়ে ওকে ধরার চেষ্টা করলো। জায়ান চুপ কর, লোকে কি বলছে দেখ। জায়ান জ্যাককে ছটকায় সরিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, লোকে দেখুক দেখুক, লোকে দেখুক যে একটা ডনও পুড়ে ছাই হতে পারে। জায়ান টলতে টলতে মেঝেতে পড়ে যাচ্ছিল। জ্যাক ওকে জাপটে ধরল। জায়ান সারা শরীর কাঁপছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আজ সে সব সীমা অতিক্রম করে গেছে। শুধুমাত্র একটা মেয়ের জন্য সে নিজের ইমেজ, নিজের শক্তি বিসর্জন দিয়ে আজকে এক পথের ভিখারির মতো হাহাকার করছে। জ্যাক ভিক্টরকে ডাকলো, তাড়াতাড়ি করো, ওকে উপর নিয়ে চলো। ওর জ্ঞান হারালে কিন্তু রক্ষে নেই। রিসোর্টের সেই অভিশপ্ত রাতের উন্মাদনা শেষে জ্যাক এক প্রকার পাজা কোলে করে জায়ানকে উপরের ভিএফপি সুডে নিয়ে এলো। জায়ান তখনও ঘোরের ঘরে বিড়বিড় করছে। জ্যাক ওকে বিছানায় সজোরে শুয়ে দিল। জায়ান বিছানার চাদর খামচে ধরে ইনায়ের নাম নিতে নিতেই ক্লান্তিতে এবং ড্রাগসের প্রতিক্রিয়ায় গভীর ঘুমে তলিয়ে গেল। জ্যাক ওর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তার চোখে অবিশ্বাসের দৃষ্টি। যে মানুষটা একাই আস্ত একটা আন্ডারওয়ার্ল্ড শাসন করে, আজ সে একটা মেয়ের অভাব সইতে না পেরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ধুলোয় মিশে গেছে। ড্রাগস আর মদের এই মরণঘাতী নেশা জায়ানকে আজ এক সাধারণ দুর্বল মানুষে পরিণত করছে। পরের দিন সকাল, জানালার ওপাশ থেকে আসা সোনালি রোদে ইনায়া নতুন রুমটা ঝলমল করছে। ইনায়া আজ অনেক সকালেই ঘুম থেকে উঠেছে। সে তার পড়ার টেবিল আর বইগুলো পরম মমতায় গুছিয়ে রাখছিল। অনেকদিন পর নিজের একটা জগৎ খুঁজে পাওয়ার তৃপ্তি ওর চোখে মুখে। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। আশিক হাতে একটা নীল রঙের এনভেলপ নিয়ে ঘরে ঢুকলো। ইনায়াকে গোছগাছ করতে দেখে তার ঠোঁটে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। ইনো, গুড মর্নিং। আশিক কাছে এসে দাঁড়ালো। ইনায়া হাসি মুখে তাকালো, বলল, গুড মর্নিং ভাইয়া, কিছু বলবে? আশিক এনভেলপটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোর জন্য। ইনায়া উৎসুক হয়ে চিঠিটা খুলে দেখল। এটা শহরের সবচেয়ে নামকরা স্কুলের পুনরায় যোগদানের অনুমতিপত্র। ইনায়ার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ভাইয়া, এটা এটা তো আমার স্কুলের পারমিশন লেটার, কিন্তু আমার যে ফাইনাল এক্সামগুলো বাকি ছিল, এগুলো না দিলে তো আমি। আশিক ওর গালে আলতো করে টোকা দিয়ে বলল, তোর এই ভাইয়া থাকতে চিন্তার কোনো কারণ আছে? আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি, তুই কাল থেকে রেগুলার ক্লাস শুরু করতে পারবি। তোর ক্যারিয়ার এভাবে শেষ হতে দেব না রে আমি। ইনায়া খুশিতে আত্মহারা হয়ে আশিককে জাপটে ধরল। থ্যাংক ইউ ভাইয়া, তুমি জানো না আমার কতটা টেনশন হচ্ছিল। আমি ভেবেছিলাম আমার পড়াশোনা বোধহয় চিরতরে শেষ হয়ে গেল। আশিক ওর মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবল, তোর জীবনে আর কোনো অন্ধকার আসতে দেব না ইনু। জায়ান সিংহানিয়া ছায়া থেকে তোকে আমি বহু দূরে নিয়ে যাব। ওদিকে জায়ানের চোখ যখন সকালের আলো পড়ল, তার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সে ধীর পায়ে উঠে বিছানায় বসে কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকলো। ঠিক তখনই ঘরে ঢুকলো জ্যাক। ওর চেহারায় আজ ভীষণ গম্ভীর। জায়ানকে উঠে বসতে দেখে সে সামনের সোফায় বসলো। মাথা ব্যথা করছে? জ্যাকের কণ্ঠে কোনো সহমর্মিতা নেই, বরং এক তীব্র বিরক্ত। জায়ান নিষ্প্রিয় কণ্ঠে বলল, কি হয়েছে জ্যাক, এমনভাবে তাকিয়ে আছিস কেন? জ্যাক সোজা হয়ে বসে তীক্ষ্ণ গলায় বলল, তুই জানিস কাল রাতে তুই কি করেছিস? সবার সামনে ড্রিঙ্কস আর ড্রাগস করে তুই চেঁচাতে চেঁচাতে বলেছিস তুই ওই মেয়েটাকে ভালোবাসিস। একজন মাফিয়া কিং হয়ে তুই নিজের ইমেজ কালি মাখলি, তাও একটা সস্তা আবেগের জন্য। তুই তো কোনোদিন ড্রাগস নিস নি জায়ান, আজ কেন?
জায়ান মাথা নিচু করে শান্ত কিন্তু অটল গলায় বলল, ইনায়কা ছাড়া আমার প্রতিটি মরণ যন্ত্রণার মতো কাটছে জ্যাক। জ্যাক এবার গর্জিয়ে উঠল, শাট আপ জায়ান, তুই একজন মাফিয়া, আর মাফিয়াদের কোনো উইক পয়েন্ট থাকতে নেই। তোর শত শত শত্রু ওত পেতে আছে। যেদিন তারা জানবে যে ইনায়া তোর একমাত্র দুর্বলতা, সেদিন তারা তোকে ধ্বংস করার আগে ওই মেয়েটাকে তোর সামনে শেষ করে দিবে। তুই কি চাস ও মরে যাক? জায়ান চমকে তাকালো। জ্যাক এক পা এগিয়ে এসে আরো নিচু গলায় বলল, মাফিয়ারা নিজেদের কথা ভাবতে পারে না, বুঝলি জায়ান? এই ভালোবাসা, প্রেম এগুলো শুধু সিনেমাতেই মানায়, বাস্তবে এগুলো আমাদের মরণ ফাঁদ। তুই এখন যা করছিস তা শুধু তোকে নয়, ইনায়াকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। জায়ান কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে এগিয়ে গেল। জ্যাকের প্রতিটি কথা তীরের মতো তার বুকে বিচ্ছে। সে জানে জ্যাক ঠিকই বলেছে, কিন্তু তার ভেতরের উন্মাদনা যে কোনো যুক্তির ধার ধারে না। জায়ান ব্যালকনির রেলিংটা এমনভাবে খামচে ধরল যে ওর হাতের চামড়াটা সাদা হয়ে এলো। জ্যাকের কথাগুলো বিষের মতো ওর কানে বাজছে। সে ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে জ্যাকের দিকে তাকালো। জ্যাক এক পা এগিয়ে এসে আরো কঠোর স্বরে বলল, তুই নিজেকে ধ্বংস করেছিস জায়ান, আর সাথে ওই মেয়েটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিস। ছেড়ে দেও কে ওর নিজের জীবনে। কেন নিজের জেদের জন্য একটা নিষ্পাপ প্রাণ নিয়ে খেলছিস? জায়ান একটা হিংস্র চিতাবাঘের মতো গর্জে উঠল, চুপ কর জ্যাক, ও আমার নিঃশ্বাস, ও আমার রক্তে বইছে। ওকে ছেড়ে দেওয়া মানে নিজেকে জীবন্ত কবর দেওয়া, আর আমি সেটা হতে দেব না। জ্যাক এবার তাচ্ছিল্যের হাসি আসলো, নিঃশ্বাস, রক্ত, ইয়ার কি করিস না জায়ান? তুই ভুলে যাচ্ছিস তুই কে? তুই একজন মাফিয়া কিং, যার হাতে মানুষের রক্তে ভেজা। কোন অধিকারে তুই ইনিয়ার সাথে এসব করছিস? ও তোর কি বিয়ে করা বউ, নাকি তোর কোনো আইনি সম্পর্ক আছে ওর সাথে? কদিন আগে তো তুই নিজেকে ওকে নিজের রক্ষিতা বানিয়ে রেখেছিলি, তবে আজ কেন এই প্রেমের নাটক? রক্ষিতা শব্দটা জায়ানের কানে তপ্ত শিশার মতো বিঁধল। তার ভেতরের জানোয়ারটা যেন আবারও জেগে উঠল। সে দ্রুত বেগে জ্যাকের কলার চেপে ধরল এবং তাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে চেপে ধরল। জায়ানের চোয়াল শক্ত, গলার রগগুলো ফুলে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, অধিকার? অধিকার কথা তুই আমাকে শেখাস না জ্যাক। আমি জায়ান সিংহানিয়া। আমি যে জিনিসের উপর একবার হাত রাখি সেটা আমার হয়ে যায়। সময় মতো অধিকার আমি আমারটা করে নেব বা কেড়ে নিতে জানি। আজ ও আমার কেউ না হতে পারে, কিন্তু খুব শীঘ্রই এই গোটা দুনিয়া জানবে ইনায়া চৌধুরী শুধুমাত্র জায়ান সিংহানিয়ার অর্ধাঙ্গিনী। জ্যাকের চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখা দিলেও সে নিজেকে সামনে নিল। পাগলামি করিস না জায়ান, বিয়ে? তুই কি সত্যি ভাবছিস ওই মেয়েটা তোকে কোনোদিনও ভালোবাসবে? যে মানুষটা ওর জীবনটাকে তছনছ করে দিয়েছে, যার ছায়া ও ঘৃণা করে, তাকে ওর স্বামী হিসেবে মেনে নেবে জায়ান? জায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভারী বুটের শব্দ তুলে সে রুম থেকে বেরিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ আজ জানান দিচ্ছে এক নতুন ঝড়ের, যেখানে ভালোবাসার প্রতিহিংসা এক হয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। সন্ধ্যার ম্লান আলো এসে পড়েছে ইনায়ের শয়নকক্ষে। নীল রঙের ভারী পর্দাগুলো অর্ধেক টানা, যার ফলে ঘরে এক রহস্যময় মায়া ছায়া সৃষ্টি হয়েছে। বিছানায় এক কোণে কুচকানো চাদরের মাঝে ইনায়া ঘুমে বিভোর। একরাশ অবাধ চুল ওর মুখমণ্ডলে ঢেকে রেখেছে। ঠিক তখনই বালিশের পাশে রাখা ফোনটা সজোরে কেঁপে উঠল। কোনো নাম নেই, অপরিচিত একটি নাম্বার থেকে কল। ইনায়া ঘোরের ঘরে হাতটা বাড়িয়ে ফোনটা সাইলেন্ট করে দিল, কিন্তু মিনিট না পেরোতে আবারও কল। বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে ইনায়া চোখ না মেলেই ফোনটা রিসিভ করলো। ভাঙা গলায় বুঝে আসা কণ্ঠে বলল, হ্যালো, কে আপনি? যেই হন না কেন, যাকে ফোন করেছেন সে এখন ঘুমাচ্ছে, দয়া করে পরে ফোন করবেন। ওপার থেকে গভীর প্রৌঢ়শালী এবং তীব্র কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো, যা মুহূর্তেই ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে ফেলল। দেরি হলো কেন? আমার কল রিসিভ করতে এত দেরি করার সাহস কোথায় পেলে যান? ইনায়া ঘুমে ঘরে বিড়বিড় করে বলল, আরে ভাই, কে আপনি? শান্তিতে একটু ঘুমাতে দেবেন না? ওপাশ থেকে এক নিস্তব্ধ অট্টহাসি শোনা গেল। তারপর সেই চেনা কণ্ঠস্বর আবারও ধারালো হয়ে কানে বাজল, নিজের হবু স্বামীকে ভাই বানিয়ে দিলে? এমন বিরল ট্যালেন্ট তো কেবল তোমারই আছে দেখছি। হবু স্বামী শব্দটা কানে আসে মাত্রই ইনায়ের মস্তিষ্কে যেন বিদ্যুৎ খেলে গেল। সে এক ঝটকায় বিছানায় উঠে বসল। কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো চিকচিক করে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। অচেনা নম্বর, কিন্তু এই গলার স্বর,
এই যে প্রতিটা শব্দে এক ধরনের বিষাক্ত অধিকারবোধ, এটা তো কেবল একজনেরই হতে পারে। সেই শুকনো ঢোক গিলে অস্ফুট সুরে বলল, জায়ান। ওপাশ থেকে জায়ান মৃদু হাসলো। সেই হাসিতে এক ধরনের বর্ণমাদকতা ছিল। চিনতে তবে একটু বেশি সময় নিলে। আমার ঘুম হারাম করে দিয়ে তুমি এমন শান্তিতে ঘুমাও কি করে ইনায়া? তোমার ওই মায়াবী ঘুমের উপর আমার বড্ড হিংসে হয়। ইনায়া ভয়ে কলটা কেটে দিতে যাচ্ছিল, ঠিক তখনই জায়ানের কণ্ঠস্বর কঠোর হয়ে উঠল। ফোন কাটার ভুল একদম করো না। যেখানে আছো সেখানে থেকে টেনে বের করে আনতে আমার আধ ঘন্টাও লাগবে না। আর এবার আনলে সোজা আমার বেডরুমে নিয়ে যাব। আর তুমি তো খুব ভালো করেই জানো তুমি একবার ঢুকলে তোমার পরিণতি কি হবে। ইনায়ের সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। সে কথা ঘোরানোর জন্য তড়িঘড়ি করে বলল, আপনি আমার নম্বর কোথায় পেলেন? জায়ান ঠাট্টা সুরে বলল, জায়ান সিংহানিয়া যদি তার হার্টবিটের নাম্বারটাই খুঁজে বের করতে না পারে তবে সে কিসের মাফিয়া? নিজের হবু স্বামী ছাড়া ভালোই আছো দেখছি। ইনায়া নিজেকে সামনে নিয়ে রাগী স্বরে বলল, কিসের স্বামী? কার স্বামী? এসব পাগলামি বন্ধ করুন। জায়ান এক বুক নিঃশ্বাস ছেড়ে বলল, এখন যদি সামনে থাকতে তবে খুব বাস্তবিকভাবে বুঝিয়ে দিতাম আমি কার স্বামী। কাল থেকে তো স্কুলে যাচ্ছ তাই না? ইনায়া চমকে উঠে বলল। জায়ানের কণ্ঠ এবার এক অন্ধকারচ্ছন্ন জেলাসি ফুটে উঠল। শোনো, তোমার এই বয়সটা বড্ড কাঁচা। এই বয়সে মনে অনেক রং জাগবে, অনেক নতুন অনুভূতি আসবে, কিন্তু ওসব অনুভূতিকে একদম পাত্তা দেবে না। হয়তো স্কুলে গিয়ে কোনো ছেলেকে তোমার পছন্দ হয়ে যেতে পারে, কারো প্রতি ভালোবাসা বা ভালো লাগা জন্মাতে পারে, কিন্তু মনে রেখো, অন্য কারো দিকে চোখ তুলে তাকানোর আগে মাথায় রেখো তুমি কার। ইনায়ের আগে খুবই ফিসফিস করে বলল, কার? জায়ান দম্ভের সাথে বলল, জায়ান সিংহানিয়ার। এই নামটা নিজের মগজে গেঁথে নাও। তোমার এই কাঁচা বয়স দেখে আমি এখন শান্ত আছি। আমার স্পর্শ ছাড়া অন্য কোনো পুরুষের ছোঁয়া যেন তোমার পবিত্রতাকে স্পর্শ করতে না পারি। কেউ যদি তোমাকে ছোঁয়ার স্পর্ধাও দেখায় তবে সেই হাত আমি শৈলের থেকে আলাদা করে দেব। ইনায়া কিছু বলতে চাইল, কিন্তু তার আগে জায়ান গম্ভীর গলায় বলল, এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট হার্টবিট। অন্যদিকে আশিক তার স্টাডি রুমে ল্যাপটপের সামনে বসে নির্ভীক মনে কাজ করছিল। তার চোখে নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে ফোনে কারোর সাথে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে কথা বলছিল। আশিক চোয়াল শক্ত করে বলল, আমি যার ইনফরমেশন বের করতে বলেছি আমার সব চাই। আমার হাতে সময় খুব কম। ওপাশ থেকে কোনো এক সোর্স কিছু বলতে আশিক গর্জে উঠল, রিস্কের কথা আমাকে বলবে না। আমি জানি আমি কার সাথে লড়ছি। আশিক ফোনটা রেখে জানালার বাইরে রাতের অন্ধকারের দিকে তাকালো। সে বুঝতে পারছে সামনের দিনগুলো আরো বেশি রক্তাক্ত হতে চলেছে। আচ্ছা শোনেন সবাই, আমি একটা কথা বলি। আমার না একটু এই দেখেন, আমার এই চ্যানেলটা কিন্তু ওরকম ভিউজ একটু কম বা আপনাদের রেসপন্সও কম। তো সেই ক্ষেত্রে আমার একটু দিতে একটু মনে অনীহা জাগে মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে আর আমি একটু অসুস্থ বলে সময় করে পারতেছি না। তারপর তো এখন দেখেন যে ওয়েদার না, তারপর হচ্ছে এই কারেন্টটা আসে যায় এইরকম করতে করতেই দিন যায়। যাই হোক, আর এগুলো করতে একটু বেশি সময় লাগে আমার কাছে মনে হয়। আমি মনে হয় একটু মানে ধীরে ধীরে কাজ করি, তো এই জন্য। আচ্ছা, আপনাদের কাছে এই পর্বটা কেমন লাগছে? আর সামনের পর্ব দেওয়াই আছে, দেখে নিয়ে সমস্যা নাই।